মে 2011 রাত 1টা পাকিস্তানের এবুটাবাদে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ড করে, যার ব্যাপারে পাকিস্তান আর্মি কোনো কিছুই টের পায়নি। কয়েক মিনিটের মধ্যে সেখান থেকে 24 জন নেভি সিল আর্মি বেরিয়ে আসে এবং 40 মিনিটের মাথায় লাদেনকে হত্যা করে সেখান থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যায়। আর তাকে হত্যার পর তার দেহটাকে কেন সমুদ্রে কবর দেওয়া হয়? তো বন্ধুরা, আজকে আমি ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং সিক্রেট মিশন অপারেশন নেপচুন নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের এই ভিডিওর প্রথম পর্ব অর্থাৎ লাদেন কেন আমেরিকায় হামলা করেছিল তাহলে এই ভিডিওর প্রথম পার্টটি আপনি আমাদের এই চ্যানেল থেকে দেখে আসুন, না হলে আপনি এই পর্বটি বুঝতে অসুবিধা হবে। 30 নভেম্বর 2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর হামলার ঠিক 2 মাস পর আমেরিকা আফগানিস্তানের টুরাবুরা গুহায় বম্বিং শুরু করে। কারণ আমেরিকার কাছে তথ্য ছিল ওসামা বিন লাদেন এই টুরাবুরা গুহায় কোথাও লুকিয়ে আছে। কিন্তু আমেরিকার এই মিলিটারিকে ফাঁকি দিয়ে লাদেন এই গুহা ছেড়ে পালিয়ে যায়। টুরাবুরা গুহায় যখন আমেরিকা হামলা করেছিল তখন আল কায়েদা গ্রুপের বেশ কিছু মেম্বারকে তারা বন্দী করেছিল। এই বন্দীদের মাঝে একজন ছিল মোহাম্মদ আল কাতানি। এই কাতানিকে জেরা করে সিআইএ এজেন্টরা একটা নতুন নাম পায়, আবু আহমেদ আল কুয়েতি। আর ইনভেস্টিগেশন করে জানা যায় এই আবু আহমেদ কুয়েতি একজন খাঁটি পাকিস্তানি। তার আসল নাম আরশাদ খান। এরপর সিআইএ এজেন্টরা তাদের সমস্ত ফোকাস এই কুয়েতের উপর লাগায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে যত কল পাকিস্তানে আসতো সেগুলোকে ট্র্যাক করতে থাকে। এরপর লাগাতার কয়েক বছর কয়েক লক্ষ ফোন ট্র্যাক করার পর একদিন তারা এমন কল পায় যেখান থেকে পাকিস্তান থেকে একজন লোক অপর প্রান্তে থাকে একজন লোকটিকে বলছে, আমি তাদের সাথে থাকতাম, এখনও তাদের সাথে আছি। এই কথাটা সিআইএ এর সন্দেহ হয়। এই লোকটা আবু আহমেদ। এই ফোন কলের মাঝে একটা অদ্ভুত ব্যাপার ছিল। এই ফোনটা বেশিরভাগ সময় অফ থাকতো, আর যখন কল করা হতো তখন খুব অল্প সময়ের জন্য কল করা হতো, যাতে এই লোকটার ফোন কল ট্রেস করা যেতে না পারে। এরপর সিআইএ এর সন্দেহ আরও তীব্র হয়। তারা জানতে পারে এই কলটা করা হচ্ছে পাকিস্তানের পেশোয়ার থেকে। এই খবরটা পাওয়ার পর সিআইএ এর একটা টিম পাকিস্তানে চলে যায়। তারা বুঝতে পারে পেশোয়ারের একটি বাজার থেকে এই সিগন্যাল স্ট্রংভাবে পাওয়া যাচ্ছে। তারপর কয়েক মাস খোঁজ করার পর একদিন আবু আহমেদের ফোন কয়েক মিটারের মধ্যে ট্রেস করে ফেলে। এই প্রথম সিআইএ টিম আবু আহমেদের শুধু নাম নয়, একটা ছবিও সংগ্রহ করে ফেলে। এরপর সিআইএ এর প্রথম কাজ হয় এই কুয়েতের উপর নজর রাখা। তারা লক্ষ্য করে এই কুয়েতি এবুটাবাদের একটি বাড়ি ছাড়া আর কোথাও যায় না। এই বাড়িটা থেকে আফগানিস্তানের বর্ডার মাত্র 168 কিলোমিটার দূরে। এই বাড়িটার আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না। সবচেয়ে বড় ব্যাপার হলো এই বাড়িটা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে পাকিস্তানের মিলিটারি একাডেমি ছিল। এরপর সিআইএ এজেন্টরা এবুটাবাদে একটি বাড়ি ভাড়া করে এই বাড়ির উপর নজর রাখতে শুরু করে। সিআইএ এর সন্দেহ আরও তীব্র হয় যখন তারা জানতে পারে যে এই বাড়িতে কোনো ইন্টারনেট সংযোগ এবং ল্যান্ডলাইন ছিল না। সিআইএ এজেন্টরা অনেক চিন্তা ভাবনা করে আমেরিকায় খবর পাঠায় যে এই বাড়িটিতে আমেরিকার মোস্ট ওয়ান্টেড পারসন ওসামা বিন লাদেন লুকিয়ে আছে। এরপর শুরু করে অপারেশন নেপচুন। লাদেনকে হত্যার জন্য আমেরিকার হাতে দুটি অপশন ছিল, একটি হচ্ছে কমান্ডো রেড এবং অন্যটি হচ্ছে মিসাইল অ্যাটাক। লাদেন যেহেতু ভিন্ন আরেকটি দেশে থেকে, সেখানে মিসাইল অ্যাটাক মোটেই সহজ ছিল না। এতে আমেরিকার সাথে পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে পারে। তাছাড়া মিসাইল অ্যাটাক করলে লাদেন আদৌ মারা গেছে কিনা সেই ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যেত না। তাদের কাছে দ্বিতীয় অপশন ছিল কমান্ড, কিন্তু এটিও তাদের কাছে সহজ ছিল না, কারণ পাকিস্তান আর্মির নজর এড়িয়ে লাদেনকে ঘরে ঢুকে হত্যা করা মোটেই সহজ ছিল না। অনেক চিন্তাভাবনা করার পর তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা কমান্ডো রেটের অনুমোদন দেয়। তারিখটা ছিল 1 মে 2011। তারা এই মিশনের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে। এই হেলিকপ্টার দুটিতে এমন উন্নত প্রযুক্তি ছিল যাতে পাকিস্তান আর্মি রাডারে ধরা না পড়ে। অবশেষে এই কমান্ডো সদস্যরা লাদেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে ফেলে, কিন্তু তারা এটা নিশ্চিত হতে পারছিল না যে এটা কি আদৌ লাদেন ছিল নাকি অন্য কেউ। অনেক নাটকীয়তার পর লাদেনের স্ত্রীদের জেরার মুখে তারা জানতে পারে এটা লাদেনই ছিল। এই মিশনটা তারা 38 মিনিটেই কমপ্লিট করে ফেলে। এর মধ্যে তারা বাড়িতে থাকা সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে ফেলে। লাদেনকে মারার পর ডেড বডিটাকে যখন বাইরে নিয়ে আসে তখন তারা লক্ষ্য করে যে আশেপাশের লোকজন জোর হতে থাকে। এটা থেকে সিল অফিসারদের মনে হয় এখনই হয়তো পাকিস্তান আর্মি চলে আসবে। ঠিক তখনই তারা বুদ্ধিমত্তার সহিত জানায় যে এটা পাকিস্তান আর্মির একটা মিশন এবং তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর সেখানে তাকে একটা বিধ্বস্ত হেলিকপ্টার ব্লাস্ট করে দেয় যাতে পাকিস্তান আর্মি তাদের টেকনোলজি চুরি করতে না পারে। অবশেষে তারা লাদেনের ডেড বডি ও সমস্ত ডকুমেন্টস নিয়ে যায়। তারপর আমেরিকার উপর চাপ আসতে থাকে যে তারা লাদেনের ডেড বডিটাকে নিয়ে কী করবে। তারা প্রথমে ভাবে যে লাদেনের ডেড বডিটাকে তারা পুড়িয়ে ফেলবে, কিন্তু ওসামা বিন লাদেন একজন খাঁটি মুসলিম ছিলেন, তাই আমেরিকা চাইছিল না যে লাদেনের ধর্মীয় বিশ্বাসে কোনো আঘাত আসুক। তাই তারা বডিটাকে ধর্মীয় মতে কবর দেওয়ার কথা ভাবে। ইসলাম ধর্ম অনুসারে তার বডিটাকে ধুয়ে মুছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। সাথে একজন ইমাম কোরআন পড়ে তার দেহটাকে নর্থ আরাবিয়ান সিতে কবর দেওয়া হয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে লাদেনকে কেন সমুদ্রে কবর দেওয়া হয়েছিল। আমেরিকা জানে যে লাদেনকে পৃথিবীর বহু মানুষ তাদের হিরোর চোখে দেখে এবং সম্মান করে। যদি তার দেহটাকে স্থলভাগে সমাধি দেওয়া হয় তাহলে তার অনুগামীরা শেষ স্মৃতি হিসেবে চিহ্নিত করে দেখবে এবং তার সমাধিতে সম্মান জানাবে, যেমনটা এখনও সাদ্দাম হোসেনের সমাধিতে সম্মান জানানো হয়। কিন্তু আমেরিকা লাদেনের কোনো চিহ্নই রাখতে চাইছিল না, তাই লাদেনকে সমুদ্রে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। লাদেনকে সমাধি দেওয়ার পর রাত 11:35 নাগাদ তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা কনফারেন্সের মাধ্যমে জানায় জাস্টিস হ্যাজ বিন ডান, অর্থাৎ আল কায়েদা লিডার ওসামা বিন লাদেন মারা গেছে। তো বন্ধুরা, এইরকম ইনফরমেটিভ ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।